রাজমহলের দেয়ালে ফিসফিস করত নিস্তব্ধতা। মুখে আঁচড় দেয়া তৈরি হয়ে পাপ নিজেকেই ঢাকল। রক্ত দিয়ে লেখা প্রত্যেকটা ইচ্ছে, যেখানে সততাকে নিয়ে করা হলো ছেলে খেলা। যাকে ভেবেছিলাম ছায়া, সেটাই মৃত্যু হয়ে এলো, আর প্রত্যেকটা বেইমানি নিজের রাস্তা ঠিক খুঁজে পেল। রাজা মঙ্গল সিং বারান্দায় ঘুরছিলেন আর নিজের রাজ্যকে দেখছিলেন। উনি একটু রেগেছিলেন আর ছোট ছোট কথায় সবার ওপর চেঁচাচ্ছিলেন। আরে সাগর, কোথায় মরে গেছো? অন্য সাম্রাজ্য দখল করার কোনো কিছু পরিকল্পনা করবে কিনা? কোথায় আছো তুমি? সাগর ছাদে দৌড়াতে দৌড়াতে এলো। মনে তো হচ্ছে যে একখানা থাপ্পড় মারি কানের নিচে। সব কটাই একদম একই জিনিস। ক্ষমা করবেন মহারাজ, আমি একটু কাজ করছিলাম আসলে। মুখে মুখে কথা বলিস, 2 টাকার একটা মন্ত্রী? সরে যা আমার নজরের সামনে থেকে। ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন। সাগর সেখান থেকে চলে গেল। মঙ্গল সিং এখনও রেগেছিলেন। উনি জলের গ্লাস নিজের চেহারার সামনে ধরল আর তারপর সেটা দূরে ছুড়ে দিল। কিছুক্ষণ পর রানী রমাবতী নিজের ঘরে বসেছিল, আয়নায় দেখতে দেখতে নিজের গয়না পরছিল। তখনই মঙ্গল সিং রেগে গিয়ে ভেতরে এলো আর ঘরে বিছানার ওপরে গিয়ে বসল। কি হয়েছে? কিছু হয়েছে নাকি? সবকটা মন্ত্রী একদম বেকার, কোনোটা টাইমে কাজ করতে পারে না। বেকারই এদের উপর দয়া দেখিয়ে কাজে রেখে দিয়েছি। এবার সবকটাকে বের করব। তুমি এরকম রেগো না, ওরাও তো মানুষ নাকি? ভুল তো হতেই পারে। তুমিও তো ভুল করে থাকো, তাই না? মঙ্গল সিং রেগে গিয়ে উঠল। নির্লজ্জ, আমার সামনে ওই 2 টাকার লোকেদের জন্য দয়া দেখাচ্ছিস? তোকে তো আমি এবার শিক্ষা দেব। মঙ্গল সিং বিছানা থেকে উঠল আর ঘরের মধ্যে টাঙানো হান্টারটাকে ওঠালো। রমাবতীর চোখ ভয় বড় হয়ে গেল। রাতের সময় একটা ঘোড়া গাড়ি দরজার সামনে এলো। মঙ্গল সিং গেটে চিন্তিত দাঁড়িয়েছিল। গাড়ি থেকে নেমে আসা আর কেউ নয়, রমাবতী ছিল। ওর পিঠের ওপরে হান্টারের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। যেই ও নামলো, মঙ্গল সিং ওনার কাছে এলো আর ওকে জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করে দাও রমাবতী, আমি নিজের ভুলের জন্য ক্ষমা চাইছি। এবার থেকে আর এরকম কিছু করব না। তুমি প্রত্যেকবারই একই কথা বলো, তাও এবার আর নয় রমাবতী, আমি নিজের উপর সংযম রাখব। রমাবতীও ওকে আবার গলায় জড়িয়ে ধরল। আমি তোমাকে বিশ্বাস করি। চলো, আমি তোমার জন্য কিছু প্রস্তুতি নিয়েছি। রমাবতী হ্যাঁতে মাথা নাড়ালো আর মঙ্গল সিংয়ের সাথে বাড়ির দিকে চলে গেল। মঙ্গল সিং পেছনে ঘুরে ঘোড়ার গাড়ির দিকে তাকালো। ওনার মনে হলো যে ওনার ঘোড়ার গাড়ির চাকা কাদায় ভর্তি, যেন কোনো জঙ্গল থেকে এসেছে। রমাবতী, তুমি কোথায় গেছিলে? রমাবতী কিছুক্ষণের জন্য চমকে গেল। কোথাও নয়, ব্যাস এমনি। হয়তো বৃষ্টির জন্য রাস্তায় কাদা ভর্তি হয়েছিল, তাই। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। দুজনে বাড়ির ভেতরে চলে গেল। কিছু ঘন্টা পর মঙ্গল সিং আর রানী ছাদে বিছানার ওপরে শুয়েছিল। চারপাশে ফুল দিয়ে সাজানো ছিল আর আশেপাশে অনেক মোমবাতি জ্বলছিল, যেন মঙ্গল সিং ওনার জন্য বিশেষ রাত সাজিয়েছিল। মঙ্গল সিং ঘুমিয়েছিল, কিন্তু এদিকে রমাবতী জেগেছিল। রমাবতী আস্তে করে উঠল। কিছুক্ষণ পর ও তৈরি হয়ে গেল। ওর চেহারায় এক অদ্ভুত ভয় দেখাচ্ছিল। যেতে যেতে ও শুধু একবার খালি আকাশের দিকে তাকালো আর সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মঙ্গল সিং শুয়েছিল। তখনই এক কালো ছায়া ওনার ওপর দিয়ে চলে গেল আর উনি হঠাৎ চমকে গিয়ে জেগে উঠল। যেই উনি উঠলেন, ওনার মনে হলো যে রমাবতী সেখানে নেই। রমাবতী, রমাবতী! উনি এদিক ওদিক দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। উনি তাড়াতাড়ি নিজের চোলা পরে নিলেন আর দরজার দিকে এগিয়ে গেলেন। তখনই এক পেছন থেকে
এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। সেই আওয়াজ শুনে ওনার হাড়ে কম্পন লেগে গেল, আর উনি আস্তে করে পেছনে ঘুরলেন। ওনার সামনে এক ভয়ানক প্রাণী দাঁড়িয়েছিল, যার শরীর টেরা মেরা ছিল, মুখে বড় বড় ছোচালো দাঁত ছিল, আর পেছনে পাখা নড়ছিল। কে 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 তুমি? ওই প্রাণী কিচ্ছু বলল না, আর হঠাৎ এক তীব্র শক্তির সাথে ওনার ওপরে ঝাঁপিয়ে পড়ল। ওই প্রাণীটা মঙ্গল সিং এর ওপরে ঝাঁপিয়ে পড়ল আর খুব নৃশংসভাবে ওনার চেহারায় হামলা করতে লাগলো। মঙ্গল সিং প্রথমে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওনার শরীর একদম শান্ত হয়ে গেল। ওই প্রাণী কিছুক্ষণ পর ওনার নিস্তব্ধ শরীর দেখল, আর তারপর সেখান থেকে উড়ে চলে গেল। পরের দিন এই কথা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল যে মহারাজ মঙ্গল সিং এর মৃত্যু হয়ে গেছে। ওনার ক্ষত বিক্ষত শরীর মাটিতে পড়েছিল, চারপাশে রক্ত ছড়িয়েছিল। সাগর একদিকে দাঁড়িয়েছিল, আর ওদিকে দাসীরা রমাবতীকে সামলানোর চেষ্টা করছিল। হায় রে, আমি তো লুটে গেলাম, শেষ হয়ে গেলাম। এবার আমার কাছে আর কিচ্ছু বেঁচে রইল না। মহারানী, মহারাজের সাথে যা হয়েছে সেটা ভুল হয়েছে, কিন্তু এই রাজ্যের দায়িত্ব এবার আপনাকেই নিতে হবে। রাজ্যের একটা দায়িত্ববান মার্গদর্শকের দরকার। রমাবতী চোখে জল নিয়ে হ্যাতে মাথা নাড়ালো। কিছুদিন পর রমাবতী সিংহাসনে এলো, আর আস্তে আস্তে সিংহাসনে বসলো, আর একজন মন্ত্রী আগে এগোলো, আর ওনাকে রাজবংশের তলোয়ার দিল। রমাবতী 2 হাতে তলোয়ার নিল, আর সেটা সম্মান দিল। এর সাথেই রমাবতী নিজের রাজ্যের শক্তির কেন্দ্র হয়ে গেল। সাগর ওনাকে লাগাতার শিখিয়ে গেল, আর ও ওনার মার্গদর্শনে রাজ্যের সিদ্ধান্ত নিতে থাকলো। আস্তে আস্তে ওনার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস এলো। ও নিজের রাজ্যের রক্ষা করছিল, আর সব দায়িত্বকে বোস্তারের সাথে পালন করছিল। সময়ের সাথে সবকিছু শান্ত আর স্থির দেখাচ্ছিল। কিন্তু একদিন এক রাত রমাবতী নিজের ঘরে আয়নার সামনে বসেছিল আর নিজের গয়না খুলছিল। পেছনে ওর দাসী 2জন দাঁড়িয়েছিল। উনি গয়না খুলে দাঁড়ালো আর পেছনে ঘুরল। তখনই এক দাসী মাখমালি তাকিয়া নিয়ে ওর কাছে এলো। রমাবতী নিজের রাজ মুকুট খুলল আর সেটা সেই তাকিয়ার ওপরে রেখে দিল। উনি একটা গভীর শ্বাস নিলেন। তখনই সাগর ঘরের ভেতরে এলো। আমার ঘরে আসার আগে অনুমতি নিয়ে আসতে হবে। এরপর থেকে এরকম ভুল আর সহ্য করা হবে না। ক্ষমা করে দেবেন মহারানী, কিন্তু আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলো। সাগর দাসীদের দিকে তাকালো আর একটু সংকোচ হয়ে দাঁড়িয়ে রইল। রমাবতী সেটা বুঝে গেল। তোমরা 2জনে এখান থেকে যাও, আমি তোমাদেরকে ডেকে নেব যখন দরকার হবে। 2জন দাসী হ্যাতে মাথা নাড়ালো আর সেখান থেকে চলে গেল। যেই ওরা চলে গেল, রমাবতী নিজের আর্ম চেয়ারে বসে গেল আর একটা পা আরেকটা পায়ের ওপরে উঠিয়ে দিল। রমাবতী, এসব কি হচ্ছে? তুমি তো বলেছিলে রাজা সাহেবের মৃত্যুর পরে তুমি এই গোটা রাজত্বটা আমাকে দিয়ে দেবে, কিন্তু কি হলো? কবে করবে তুমি এসব? আওয়াজ আস্তে, দেয়ালেরও কান আছে। মানেটা কি? তুমি কি নিজের দায়িত্ব ভুলে গেছো? আর সেই সময় আমরা সাগর আর রমাবতীর মাঝখানের পুরনো সম্পর্কের ব্যাপারে জানতে পারলাম। রাজার মৃত্যুর কিছুদিন আগে রমাবতী আর সাগর চাদরের নিচে একসাথে শুয়েছিল। সাগর ওকে জড়িয়েছিল। তাহলে এবার কি ভেবেছো তুমি? ভাবার কি আছে? মঙ্গল সিংকে রাস্তা থেকে কি করে হটানো যাবে? মঙ্গল সিংকে হাঁটানো কিন্তু মুশকিল। ওর জন্য এই রাজ্যের প্রত্যেকটা সৈনিক কিন্তু দায়িত্ববান। আমাদেরকে অন্য কিছু সাহায্য নিতে হবে। কিন্তু কিভাবে? মনোচুয়া জঙ্গলে একটা সাধু আছে যে এই দানবটাকে নিজের বশে নিয়েছে। আমি তোমাকে ওখানে নিয়ে যাব। শুধু রাজার সাথে জুড়ে থাকা একটা জিনিস তোমাকে আনতে হবে।
রমাবতী সেই রাতেই সাধুর সাথে দেখা করে এলো যে এই রাতে মঙ্গল সিংয়ের মৃত্যু হয়েছিল। ঘোড়া গাড়ি চালানো আর কেউ নয়, সাগরই ছিল, যে ওই রাত রানীকে বাড়িতে নিয়ে এসেছিল। সেই সময় সাগরের চোখে জল এলো। ওদিকে রমাবতীর ওর জন্য কোনো দুঃখ অনুভব করল না। পাগল হয়েও না সাগর, ভিখারির রক্ত রাজবাড়ির স্বপ্ন দেখে না। আর এমনিতেও মঙ্গল সিংয়ের রাজে কুকুর হয়ে থাকতে এখন অন্তত সম্মান তো পাচ্ছ। এই ব্যাপারে ধন্যবাদ থাকো, নয়তো তোমার বাবার মতোই সারা জীবন ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। আমি তোমার উপর ভরসা করেছিলাম, কিন্তু তুমি আমার সাহায্য এই কারণে নিয়েছো যাতে আমি তোমাকে রাজা থেকে মুক্তি দিতে পারি। একটা কথা মনে রেখো, রাজা ক্রূর ছিল কিন্তু বেঈমান ছিল না। এটা করে তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমিও তোমার বাপের মতন একটা নোংরা রক্তের নিশানি। নিজের যোগ্যতা ভুলো না। এবার আমি চুপ থাকবো না, সবাইকে সত্যি বলে দেব, আর আর কিচ্ছু বাঁচবে না। সাগর রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। দাঁড়াও সাগর, দাঁড়াও। রানী উঠল আর মেয়ান থেকে রাজশাহী তলোয়ার বার করল। অন্যদিকে সাগর গলিতে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। ওর চোখে বেইমানির জল ছিল। ও সবাইকে মঙ্গল সিংয়ের মৃত্যুর আসল কারণ বলতে চাচ্ছিল। তখনই রমাবতী ওর রাস্তায় চলে এলো। ওনার হাতে তলোয়ার ছিল। এই রাজকে পাওয়ার জন্য আমি নিজে সবকিছু হারিয়েছি, স্বামী, সম্মান, শরীর আর সততা, আর এখন তুই সেটা কেড়ে নিতে চাইছিস? আমি এটা হতে দেব না। এবার তুইও মরবি। রমাবতী যেই তলোয়ার উঠে মারতেই লাগছিল, তখনই গলিতে কারোর ভারী পদক্ষেপের আওয়াজ শোনা গেল। রমাবতী চমকে গেল, আর যেই পেছনে ঘুরল, ওর চোখ ভয়ে বড় হয়ে গেল। সামনে আর কেউ নয়, সেই অদ্ভুত প্রাণী দাঁড়িয়েছিল। ওর লাল চোখ সোজা রমাবতীকেই দেখছিল। সাগর সেটা দেখে স্তব্ধ হয়ে গেল। ওই প্রাণী এক মুহূর্তও দাঁড়ালো না। ও ঝাঁপিয়ে পড়ে রমাবতীর ওপর হামলা করে দিল আর নৃশংসভাবে ওকে মেরে দিল। কিছুক্ষণের মধ্যেই ওনার শরীর শান্ত হয়ে গেল আর ওনার প্রাণ বেরিয়ে গেল। সাগর ভয় কাঁপছিল। ও মাটিতে বসে কিছুই বুঝতে পারছিল না, আর শুধুই কেঁপে যাচ্ছিল। ওই প্রাণী ওর চোখের দিকে তাকালো, কিন্তু ওর ওপর হামলা করলো না। ওর পাশ দিয়ে পেছনের দিকে গেল আর বড় জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরও এই ব্যাপারটা চলতেই থাকলো। সাগর রাজ্যের নতুন রাজা হয়ে গেল। ও এই পথ স্বীকার করল আর আগে গিয়ে রাজ্যভার সামলালো। তারপর এক রাত সাগর আবার সেই জঙ্গলে গেল যেখানে ও রমাবতীকে নিয়ে গেছিল। সাধু নিজের আশ্রমে ধ্যানে বসেছিল। তখনই সাগর ভেতরে এলো। সাধু নিজের চোখ খুলল। কি হয়েছে? এখন কেন এসছো? আমি শুধু এটা জানতে চাইছি যে ওই রাতে হয়েছিল ওটা কি? ওই দানবটা আপনার আজ্ঞা ছাড়া রানীকে কেন মেরে দিল? এর জবাবটা কিন্তু দয়ার। ওই নচুয়া কিন্তু নিজেই নিজের ওপর ঠকার শিকার ছিল। যখন রানী নিজের স্বার্থের জন্য তোমায় ধোঁকা দিয়েছে, তখন ওই নচুয়া রানী ষড়যন্ত্রের জন্য রানীকেই শাস্তি দিয়ে দিয়েছে ওইভাবে। তখনই সাগর পুরো সত্যতার ব্যাপারে জানল, আর এর সাথেই আমাদের কাহিনীও শেষ হলো।